এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আফরান নামটা প্রতিটা অক্ষর ভেঙে ভেঙে বলছে। আরিয়া কেসে যাচ্ছে। মানুষটা এতটা অন্তরহীন পাষণ্ড কিভাবে হতে পারে তা তার জানা নেই। চোখ দিয়ে পানি পড়ে চলেছে। মিনিট কয়েক পর আফরান আরিয়ার গলায় হালকাভাবে স্লাইড করে দিতেই লাগলো। আরিয়ার আবারও ঘৃণা হচ্ছে এই স্পর্শে, খুব বাজে এই ছোঁয়া, সবচেয়ে নিকৃষ্ট ছোঁয়া এই মুহূর্তে মনে হচ্ছে তার। তাই আফরানের হাতটা সরিয়ে দিতে চাইলে আফরান বলল, আবারও শাস্তিটা বাড়িয়ে নিয়েন না মিস, যা হচ্ছে হতে দিন। বলে পাশ থেকে গ্লাসটা এনে ঠোঁটের উপর রাখলো। এবার আরিয়া তীব্র ঘৃণায় হাতটা দিয়ে গ্লাসটা মুখের সামনে থেকে ছুঁড়ে ফেলে দিল। চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে পড়ে আছে কাঁচের টুকরোগুলো। আফরান এবার ডেভিল হেসে খাট থেকে আরিয়াকে ছেড়ে দরজার দিকে পা বাড়ায়। আরিয়া যেন জানটাই ফিরে পেল। জোরে জোরে এবার নিঃশ্বাস নিয়ে বেশ জোরে কাশতে লাগলো। পাশ থেকে জগটা নেওয়ার জন্য হাত বাড়াতে আকস্মিক লাইটটা অফ হয়ে যায়। আরিয়ার কলিজাটা বেরিয়ে আসবে এখনই মনে হচ্ছে। অন্ধকারে আরিয়ার ভয়ের মাত্রা ছাড়ায় এই 3 বছরে কখনো লাইট বন্ধ করে ঘুমায়নি। সেই রাতের চিত্র ভেসে উঠে। আরিয়া কাপা কাপা গলায় নিজে নিজে বলতে লাগলো, ফোন, আমার ফোন, লাইট, আলো দিন, কেউ আছেন? কথাগুলো ভাঙা ভাঙা ভাবে কাপা গলায় বলল আরিয়া। এরপর সামনে ঘুরে বসতেই দু হাতে কিছু খুঁজতে লাগলো। তারই মধ্যে মনে হলো কেউ একজন খাটে উঠেছে। কে? মিস্টার কথাটুকু শেষ করতেই পারলো না, তার আগেই ঠোঁটজোড়া কেউ একজন দখল করে নিল। আরিয়া ভয়ে আটকে উঠল, কিন্তু তার বোঝার বাকি নেই সামনের লোকটা কে। এইসব কাজ কার দ্বারা সম্ভব এই বাড়িতে? এইসব কাজ কার দ্বারা করা সম্ভব এই বাড়িতে? আরিয়া নিজেকে সরানোর জন্য প্রস্তুত হতে আফরান আরিয়াকে একদম নিজের কাছে এনে এক হাতে পিঠ পেঁচিয়ে অন্য হাতে আরিয়ার পেছনের চুলগুলো ধরে আছে খিচে। যতবার আরিয়া নড়ছে ততবারই আরিয়ার ঠোঁটে কামড় বসিয়ে দিচ্ছে। আরিয়ার বুঝতে বাকি নেই, তার ছোটার চেষ্টা চালালেই শাস্তি ডাবল হচ্ছে। তা একদম পাথর হয়ে আছে, চোখ জোড়া নিয়ে অনবরত। তখন পানি পড়ে যাচ্ছে, কিসের সাথে চোখের পানিও মিশ্রিত হচ্ছে। আচ্ছা, এই কিসের কি নাম দেয়া যায়? হ্যাঁ, কান্নাচুমু বলা যায় এটাকে। আফরান নিজের কাজে ব্যস্ত, তবে মনে যে ক্ষুব্ধ নিয়ে কিস করছিল প্রথমে, এখন সেই ক্ষোভটা আর নেই মনে হচ্ছে। শান্তভাবে কিস করে যাচ্ছে দু হাতে। এতক্ষণ আরিয়াকে যতটা জড়িয়ে ধরেছিল এখন ঠিক ততটাই হালকাভাবে আছে। সময় কতক্ষণ গিয়েছে এরই মাঝে কারো জানা নেই, তবে অনেকটা সময় পার হয়ে গেছে। আফরান সবে মাত্র অরুর ঠোঁট ছেড়ে প্রথমেই কপালে চুমু এঁকে দিল। আরিয়া ছাড়া পাওয়ার প্রথমেই ঠোঁট মুছে বমির মতো ওয়াক থু করে আওয়াজ করল। আবার পরক্ষণেই আফরানের কলার চেপে ধরে কঠোর গলায় বলল, প্রবলেম কি আপনার? যারটার সাথে এমন করেন, তাই না? মেয়েদের কি ভাবেন? আফরানের মুখে কথা নেই, তবে দু হাতে আরিয়ার দু গাল হালকা ভাবে ধরে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের জল মুছে চোখের পাপড়িতে ঠোঁট ছোয়ালো। এতটা জঘন্য ব্যবহার করতে কিভাবে পারছেন? যে কোনো একটা মেয়েকে দেখলেন আর মনে ধরে গেল, আর তার সাথে যা ইচ্ছা করলেন। খেলনা পুতুল পেয়েছেন, মেয়েদেরকে কি মনে হয়? আফরান হালকা হেসে বলল, এখানে যে আমি ছিলাম সেটা কিভাবে বুঝলে? অথচ আমি আওয়াজ করিনি। আপনার এসব নোংরা কাজ অন্য কারোর দ্বারা সম্ভব না। এখানে না বোঝার কি আছে? এটা যদি আগেই বুঝতে তবেই হতো, এত কিছু হতো না। কি বলতে চাচ্ছেন? আফরান আরিয়ার দু হাত কলার থেকে সরিয়ে দিয়ে বলল, ঘুমিয়ে পড়ুন। আর হ্যাঁ, আমার ছোঁয়া যদি নেক্সট টাইম শরীর থেকে মুছে ফেলার চেষ্টা করেছেন তবে খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হবে আপনার। ওয়ার্নিং মনে করতে পারেন, অথবা অধিকার। আবার এটা ভাববেন না যে ওয়াশরুমে গিয়ে শরীরে ডেটল, স্যাভলন এসব দিয়ে নিজেকে আবারও গোসল দেবেন। আপনার সব কিছু আমার দৃষ্টিসীমার মধ্যেই হবে, বুঝেছেন? সো বি কেয়ারফুল অ্যান্ড টেক কেয়ার, ওকে? আর আপনি একদম পালানোর চেষ্টা করবেন না, এখন থেকে এখানেই থাকতে হবে।
নয়তো এবার আপনার কি অবস্থা করব আপনার কল্পনার বাইরে। কথাগুলো বলে আফরান খাট থেকে নেমে চলে যায়। যাওয়ার আগে লাইটটা অন করে দিয়ে যায়। একবারও পিছন ফিরে তাকায়নি। আরিয়া জায়গায় বসে মুখের উপর 2 হাত রেখে কান্না করতে লাগলো। বারবার কেন এই লোকটার হাতেই পড়তে হয়? আমার জীবনটা কি স্বাভাবিক হবে না কোনো দিন? কেন আর 5টা মেয়েদের মতো আমার জীবনটা হলো না কেন? কথাগুলো আরিয়া ঠায় জায়গায় বসেই বলতে লাগলো। সময়টা যেহেতু বর্ষাকাল, ইদানিং বেশিরভাগ সময়টাই বৃষ্টির দেখা মিলে। সপ্তাহে হয়তো 1 থেকে 2 দিন হালকা রোদে দেখা মিলে। সামিরা ঘুম থেকে উঠেই ভেবেছিল প্রেমাকে নিয়ে বাগানে যাবে, কিন্তু ভেতরে সাদেক আছে কথাটা ভেবেই একলাই চলে যায়। কিন্তু গিয়ে একটু অবাকই হয় প্রেমাকে দেখে। কখন আসলি? একটু আগে। কিন্তু তুই কখন উঠলি? আয়ুষ ভাইয়ার রুম তো বন্ধ দেখে আসলাম। তোর আয়ুষ ভাইয়ার রুমে বন্ধের সাথে আমার তুলনা করছিস কেন? আর তুই যে সাদেক ভাইয়ের সাথে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছিস সেটা আমায় বলিসনি কেন? এখন বুঝলাম ভাইয়া কেন কালকে এসেছিল। কথাটা বলে সামিরা শব্দ করে হাসতে লাগলো। প্রেমা দোলনা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। মজা নিচ্ছিস? আমিও কিন্তু তোকে নিয়ে মজা নিতে পারি। কালকে রাতে ভাইয়ের রুমে কি করছিলি বল বল। সামিরার মুখটা সাথে সাথেই বন্ধ হয়ে যায়। রাতের কথা মনে আসতে একটু লজ্জার সাথে বিরক্তির আভাব প্রকাশ পায়। রাগ হয়ে যাচ্ছিস কেন এখন? এতক্ষণ তো আমাকে নিয়ে বেশ মজা নিচ্ছিলি। চুপ থাকতো, সামনে থেকে সর। বলে পাশ কেটে দোলনায় গিয়ে বসলো। প্রেমা ও সামিরার পাশে বসলো। সামিরার কাছে আজকে সকালটা ভীষণ রকম ভালো লাগছে কোনো এক অজানা কারণে। আচ্ছা, উনি এমন করলেন কেন? কাপড় বলছিলেন আরো। মনে আসতে ঠোঁটের কোণে মিষ্টি হাসি জমে সামিরার। সামিরাকে নিজে নিজে হাসতে দেখে প্রেমা বলল, তার মানে উনি যা বলেছেন সত্যি বলেছেন, তোরা দুজন প্রেম করছিস তাই না রে? হুম হুম। সামিরা আবার নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, কী সব বলছিস? বাজে কথা বলিস না তো, চুপ থাক। এখন বলতো সত্যি করে সাদেক ভাইয়ের সাথে কেমন চলছে সব? আচ্ছা, রাতে কি সত্যি একসাথে ছিলে? এমনভাবে মিন করছিস কেন? বাজে চিন্তা বাদ দে। তোর বর আয়েশ ভাইয়াই তো আটকে দিয়েছিল। সামিরা না বোঝার মতো করে বলল, আয়ুষ আটকিয়েছিল মানে? কি আটকিয়েছিল? দরজা হঠাৎ করেই ওনাকে আমার রুমে দিয়ে বাহির থেকে দরজা আটকিয়ে দিয়েছিল, তাই তো থাকতে হয়েছে। কিন্তু পরে তোকে কল করতে চেয়েছি, কিন্তু উনি বলেছিল আয়েশ ভাইয়া নাকি তোর সাথে পার্সোনাল সময় চাই, তাই তো করিনি। সামিরা কেসে উঠে বলে, মাথা থেকে কয়টা যাচ্ছিস তোর? উদ্ভট কথা বলছিস কেন? হ্যাঁ সত্যি বলছি, ট্রাস্টমি শামু, আয়েশ ভাইয়া তোকে ভালোবাসে, সেটা আমিও কাল জানতে পেরেছি। সামিরা কপাল কুঁচকে বলল, তোর ফালতু কথা তোর কাছে রাখ। ওকে, ট্রাস্ট না হলে এটা বল যে কাল রাতে ভাইয়া তোর কাছে যায়নি কথা বলার জন্য বা এমন কিছু? প্রেমার কথায় সামিরা হঠাৎ অন্যমনস্ক হয়ে কি যেন ভাবতে লাগলো। কি হলো বল। উপরে তাকা। কি বলছিস? আমি কি বলছি? সামিরা বাড়ির দিকে তাকিয়ে বলল। আফরান ভাইয়ের বারান্দার দিকে দেখ। প্রেমা সামিরার দৃষ্টি অনুসরণ করে দোতলায় আফরানের রুমের দিকে দৃষ্টি দিতে অবাক হয়ে গেল। এত সকালবেলা আফরান ভাইয়া বারান্দায় কি করছে? কখনো তো এত সকালে দেখিনি সকালে উঠতে। কি হলো যে ভাইয়া এত সকালে ঘুম থেকে উঠেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার ভাবনা অন্য কিছু। কি? ভাইয়া হাসছে একটু পর পর। প্রেমার চোখ বড় বড় হয়ে গেল। ভালো করে তাকিয়ে দেখলো মিনিটের মতো চেয়ারে হেলান দিয়ে এক হাত মাথার নিচে দিয়ে অন্য হাতে ফোনের দিকে তাকিয়ে কি যেন দেখছে। আর সেকেন্ড সেকেন্ড পর হাসছে মিটি মিটি। স্পষ্টই দেখা যাচ্ছে আচ্ছা, এটা কি আদৌ সত্য? দুজনেই ভুল দেখবো। আরিয়া যাবার পর তো ভাইয়াকে দেখা যায়নি দেশে এতগুলো বছর, অথচ ভাইয়ের মুখে কোনো সময় কিছুতেই এমন ভাব যেন কিছুই হয়নি। আরও হয়তো ঠিক বলতো। যাই হোক, বাদ দে, আমরা এসব ভেবে কি করব? মীরার চোখ সরিয়ে দোলনা থেকে দাঁড়িয়ে বলা, আচ্ছা ভালো লাগছে না, ভেতরে চল, কিছু রান্না করে নি, চাচা উঠে যাবে। আর বাবা কল দিয়েছিল, চলে যেতে বলেছে। আজ আরও ইম্পর্টেন্ট ক্লাস আছে ওয়াইস স্যারের, মনে নেই তোর? আছে। আরিয়া একটু আগেই ঘুম থেকে উঠে সামনে এসে প্রথমে ভেবেছিল জামাটা কোনো কালেই পরবে না, কিন্তু উপায় নেই বিধায় পরতেই হচ্ছে বিরক্ত হয়ে।
পরনের শার্ট কোট এসব না ধুয়েই ভেতরে রেখে দিয়ে চলে আসছে। এতগুলো বছর সেই নিজের হাতে কাজ করার অভ্যাসগুলো চলে গিয়েছে। এখন এসব বিরক্ত লাগে তার কাছে। কিন্তু এই রুমে তো কিছুই নেই। চুল থেকে পানি টপটপ করে পড়ছে। এক হাতে আরিয়ার চুলগুলো ধরে আছে। একটু নয়, অনেকটাই বিরক্ত হচ্ছে আরও। জামা দিয়েই চলে গেল, অন্য কিছু লাগে না? যত সব, এত বড় ছেলে হয়েছে, মাথায় কিছু আছে নাকি? শুধু মেজাজটাই আছে, আর কিছু নেই। আর অনেক কিছু বলে বকবক করতে করতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। কিন্তু রোদের ছিটে ফোটাও দেখছে না। শীতল হাওয়া গায়ে এসে শিহরণ বইয়ে দিচ্ছে বারবার। আরিয়া চোখ বন্ধ করে একটু হালকা হাসে, কিন্তু আবারও পর মুহূর্তে তার অবস্থানের কথা মনে হতে শরীর রাগে চলে উঠছে। এই বাড়িতে কি তাকে সত্যি আটকে রাখবে? এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে বেরোতে হবে এখান থেকে। আবারও ফিরতে চাই না এমন জীবনে যেখানে আমার কোনো মূল্য নেই, সেখানে আছে শরীরের চাহিদা। আকস্মিক পেছন থেকে কেউ একজন কোমরে দুহাত জড়িয়ে থুতনিটা আরিয়ার কাঁধেই রাখে। আরিয়া ভয় পেয়ে চিৎকার করতে গেলেই চুপসে যায়। যখন তার মাথায় আসে লোকটা আসলে কি হতে পারে। কিন্তু কথা হলো, কখন আসলো ভেতরে? দরজার আওয়াজ পেলাম না জি। হয়তো ভাবনার ডুবেছিলাম তাই। কিন্তু ভয় হচ্ছে, ভীষণভাবে চিন্তিত। এখন আমার দেখে নেবেন। তারপর কুচি কুচি করে কেটে চিকেন ফ্রাই বানিয়ে ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দেবে। কথাটা ভেবে আরিয়ার শরীরটা কাঁপতে থাকে। অথচ আফরান স্বাভাবিকভাবেই বলল, গোসল করতে এত সময় লাগলো কেন? তুমি বুঝে এত লেট করেই ওঠো? কখন থেকে উঠে অপেক্ষা করছি। আরিয়া একটু সাহস করে বলল, দেখুন, অসভ্যতামি বন্ধ করুন, এখান থেকে যেতে দিন আমায়। আফরান মৃদু হেসে আরিয়ার হাত থেকে ভেজা চুলগুলো ছাড়িয়ে আরিয়াকে ছেড়ে বিছানার ওপর থেকে তোয়ালেটা নিয়ে চুল মুছতে মুছতেই বলল, জানো শ্রাবণী, তোমাকে লম্বা চুলে আর একটু বেশি সুন্দর লাগতো হয়তো। আর চুল কাটবে না আমাকে না বলে, ওকে? আফরানের মুখে শ্রাবণী শব্দটা শুনে আরিয়ার যেন বুকটা ফেটে যাবে। এখনই এমন যন্ত্রণা হচ্ছে। ইচ্ছে করে আরো কিছু জানার জন্য প্রশ্ন করে, বিয়ে করবেন আমায়? আফরান চুল থেকে তলে সরিয়ে বলল, সন্দেহ আছে? অন্য মেয়েদের সাথেও নাইট ক্লাবে থাকবেন বিয়ের পর? হতেও পারে, শিওর নই। কথা ইচ্ছে করে আফরান বলছে, একটু জ্বালাতে ইচ্ছে করছে তার আরুকে। কতদিন পর এইভাবে দেখছে। হিসেব আছে এই মেয়ের। একটু তো শাস্তি পেতেই হবে। ডিরেক্ট না পারলে অন্যভাবে দিবে। আপাতত রাগ করতে একটু ইচ্ছে করছে না আরুর উপর। আফরানের এমন উত্তর পেয়ে কষ্ট হলো নাকি রাগ উঠল ঠিক বোঝা গেল না। তবে দাঁত খিচে বলতে লাগলো, তবে ক্যারেক্টারলেস ছেলেকে আমি কেন বিয়ে করব? আফরান মৃদু হেসে বলল, জিজ্ঞেস করিনি, জানিয়ে দিয়েছি শুধু। আরিয়া দু হাত মুঠো হয়ে আসে রাগে। এখনই হয়তো আফরানের নাকটাই ফাটিয়ে দিবে। আফরান আরিয়ার হাতের দিকে তাকিয়ে আবারও শব্দহীন ভাবে হেসে ডান হাতটা ধরে এক হাতে তোয়ালে এটা ছুঁড়ে বিছানার উপর ফেলে আরিয়াকে বলল, হাজবেন্ডকে খুব ভালোবাসবেন মনে হচ্ছে। জেলাসি ওয়াইফ, ওয়াও, ইটস গুড। আরিয়া নিজেকে শান্ত রাখলো। আজ এই লোকটার স্পর্শে ততটা ঘৃণা নেই যতটা কথাগুলো শুনতে গা চলে যাচ্ছে। চুপ করে আছেন কেন? আচ্ছা, কি খাবেন বলুন। আরিয়া বিড়বিড় করে বলল, আপনার মাথা খাবো, দেবেন কিনা সেটা বলুন। তারপর স্বাভাবিকভাবে কিছু একটা বলতে যায় তার আগে আফরান দুষ্ট হেসে বলল, আমার সব কিছুই আপনার জন্য। আমিও চাই যা ইচ্ছে করুন, তবে সেটা শুধুমাত্র আমার মধ্যে সীমাবদ্ধতা থাকতে হবে। আরিয়া এবার বলল, আমার ক্ষুধা পেয়েছে, যেতে দিন আমায়। আমি আমার বাড়ির নির্দিষ্ট সার্ভেন্টদের রান্না ছাড়া অন্য কারো হাতের রান্না করা কিছু খেতে পারি না। আশা করি বুঝতে পেরেছেন। আফরান আর কিছু না বলে আরিয়াকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আরিয়া যেন জানটা ফিরে পেল। কিন্তু উনি এত কাছাকাছি এসেও কেন আমাকে দেখার জন্য কিছু বলছে না? না দেখে এতটা দূরে কিভাবে? অবশ্য ওনার মতো মানুষের দ্বারা ভালো কিছু আশা করা যায় নাকি? কিছুক্ষণ পর আফরান ফিরে এসে আরিয়াকে খাটের উপর কি পরে বসে থাকতে দেখে মুচকি হেসে বলল, নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন মনে হচ্ছে। এটা ভালো জিনিস, কিন্তু সব জায়গায় নয়।
আরিয়া শোয়া থেকে লাফ মেরে উঠে বলল, আবার এসে গেছেন? বাইরে কাজ নেই আপনার? বিজনেস সামলান কি করে? আপনাকে ভাবতে হবে না। বলে খাটের এক পাশে বসে কিছু খাবার এগিয়ে দিয়ে বলল, খেয়ে নিন, আমি গেলাম। তবে আপনার প্রবলেম না হলে থাকতে পারি। এসব খাবো না, বাসায় যাব, যেতে দিন। আপনার কোনো ধারণা আছে কি বাইরে কি হচ্ছে? নিশ্চিত মিডিয়া, পুলিশ সব একসাথে হয়েছে। ভালোভাবে বলছি, যেতে দিন, নয়তো একবার বেরোতে পারলে সব কিছু বলে দিব। চেষ্টা করে দেখতে পারো। বলে আফরান উঠে দাঁড়ালো। এগুলো খেয়ে নাও, আর পাকামো করো না কিছুতে, বলে দিলাম। নয়তো যেটুকু ক্ষমা করে দিয়েছি ওই সবটুকু মিলিয়ে শোধ করব। বলে রুম ছাড়ে। আরিয়া আফরানের কথার মানে বুঝলো না, কিন্তু ব্যবহার ভীষণ ভাবিয়ে যাচ্ছে। আচ্ছা, আমায় কি উনি কোনোভাবে চিনতে পেরেছেন? যদি চিনে তবে অবশ্যই এতক্ষণে আমি বেঁচে থাকতাম না। আর যদি নাই চেনে, ব্যবহারগুলো খুব গুলমেলে লাগছে কেন? আজকের ব্রেকিং নিউজ, এসকে কোম্পানির সিইও রাত থেকে নিখোঁজ। মিডিয়াতে সব জায়গায় এই একটাই হেডলাইন হয়েছে। সিইও কি কোথাও গিয়েছে নাকি সত্যিই গুম করা হয়েছে তাকে? যদি তাই হয় তবে কে করতে পারে এমন কাজ? নাবিলা শবনমকে ঘুরে ফিরে একই প্রশ্ন কখন থেকে করেই যাচ্ছে সাংবাদিকরা, কিন্তু কোনো উত্তরই দিতে পারছে না কেউ। তবে নাবিল জানিয়েছে, যে করেই হোক এই কাজটা এটার শেষ দেখিয়ে ছাড়বে। মুহূর্তে একটা গাড়ি এসে ব্রেক চাপে সামনে বডিগার্ডরা নাবিলা আর শবনমকে সাংবাদিক থেকে তাকে ছাড়িয়ে কোনো রকমে গাড়িতে উঠালো। সাথে সাথে এই গাড়ি অনেকটা দূরে চলে যায়, আর মিডিয়ার লোকেরা তাদের মতো করে লাইভ জারি রেখে কথা বলে যাচ্ছে। একের পর এক দুপুর থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, সময়টা বিকেলের মাঝামাঝি সময়, তাই বাড়িটাও অন্ধকারে ছেয়ে আছে। আরিয়া বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে চোখে জল ফেলছে। এটা কিসের অশ্রু জানা নেই, ব্যথার নাকি রাগের তাড়নায় নাকি অন্য কিছু, যেটা আরিয়া নিজেরও জানা নেই। আর ভালো লাগছে না তার, তাই ভেতরে গিয়ে বসে হঠাৎ করেই একটা প্ল্যান বানায়। যেহেতু দুপুরবেলা আফরান খাবার দিয়ে গিয়ে আর একবারও আসেনি, আরিয়ার বুঝতে বাকি নেই আফরান বাড়িতে নেই। তাই নিজের প্ল্যান মতো মাস্ক আর ক্যাপটা পাশ থেকে নিয়ে দরজাটা জোরে জোরে ধাক্কাতে শুরু করলো। কিন্তু এই ঝড়ের আওয়াজে তার আওয়াজ কি কেউ শুনবে? তাই অন্য কিছু দিয়ে জোরে আওয়াজ করতেই হবে, যেন সার্ভেন্টদের কান অব্দি দরজার আওয়াজ যায়। রুমের চারিদিকে একবার তাকিয়ে কিছু দেখলো না। আসলে এই রুমটা সব সময় খালি থাকে, মানুষ নেই, কাজে লাগে না, তাই কারো এই রুমে আসারও দরকার হয় না, সেটা আরিয়া ভালো করে জানে। কিন্তু রুম গোছাতে সার্ভেন্টরা তো আসে, তবে আজ কেন আসলো না সেটা পরে ভাবা যাবে। আগে কাজটা শেষ করি। কিন্তু কিছু যে চোখেই পড়ছে না। তাই হাত দিয়েই জোরে জোরে আওয়াজ দিতে লাগলো। প্রায় অনেকক্ষণ এমন করে নিজে হয়রান হয়ে দরজার পিঠ ঠেকিয়ে আবারও কাঁদতে লাগলো বসে। প্লিজ কেউ তো দরজাটা খুলে দাও। আকস্মিক চিৎকার হলো, ওপাশ থেকে কারো আওয়াজ শুনতে পেল। গলা শুনে বুঝতে পারছে এটা আফরান নয়, তাই দ্রুত দাঁড়িয়ে আবার দরজা থাকে বলল, কেউ খুলে দাও দরজাটা। ওপাশ থেকে আওয়াজ আসলো। আর ভেতরে কি আপনি আটকে আছেন নাকি? বুঝতে পারে আয়েশের গলা এটা। উত্তর দেয়, হ্যাঁ প্লিজ দরজাটা ভেঙে ফেলো, আমি আটকে পড়েছি, প্লিজ হেল্প মি। আয়েশ বুঝতে পারছে না বাড়িতে মেয়ে মানুষ আটকে আছে। সামিরা প্রেমা তো সকালে চলে গিয়েছে, আয়েশও অফিসে গিয়েছিল, কিন্তু এমন বৃষ্টি দেখে জাফর সাহেব একা তাই চলে এসেছে। ভেতরে আসতে একজন সার্ভেন্ট তাকে বলল উপরে এই রুমে থেকে বারবার কিছুর আওয়াজ আসছে, কিন্তু সকালে আফরান স্যার বলে গিয়েছে ওই রুম আজ ক্লিন না করতে, তাই আসেনি কেউ। আয়াস বুঝলো আফরান আবারও উল্টাপাল্টা কিছু করতে চাচ্ছে। কি হলো? দরজাটা ভেঙে ফেলুন প্লিজ, আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে মিস্টার চৌধুরী। আয়াস কিছুটা রাগ হয়, বাড়িতে এসব উল্টাপাল্টা বিষয় জনক কি দরকার? মানুষ মারার জন্য কি জায়গা নেই? আর হ্যাঁ দেখছি, আপনি একটু ওয়েট করুন। আয়াস আর একজন লোক মিলে দরজাটা ভাঙার জন্য ট্রাই করছে, কিন্তু এত সহজে ভাঙবে এমন দরজা কি তার লাগিয়েছিল নাকি? তবুও চেষ্টা তো করতেই হবে। এমন একজন ভেতরে অসহায় হয়ে পড়ে থাকবে চোখের সামনে। আফরানের সাথে যা হবার হোক, তাতে কি? একজন মানুষকে এভাবে আটকে
রেখে ওর কি লাভ সেটাই বুঝে আসে না। এসব ভাবার মাঝে সার্ভেন্ট বলে উঠল, লোকটা স্যার, বড় সাহেবের কাছে দো এই রুমের আলাদা চাবি আছে, নিয়ে আসে। ও ঘর বলেই তো গিয়েছিলাম, বাবার কাছে চাবি আছে। দ্রুত পায় জাফরের কাছ থেকে চাবি নেওয়ার জন্য গেল। জাফর সাহেব চাবি কোথায় রেখেছে বলে দিয়েছে, লোকটা সেই জায়গায় খোঁজে, কিন্তু চাবি তো নেই। নিচে আফরান স্যার নিয়ে গেছে, বুঝতেই বাকি নেই লোকটারও খালি হাতে ফিরে আয়াসকে বিষয়টা জানালে উপায় না পেল আবারও দরজাটা সর্বটা শক্তি দিয়ে ধাক্কা দিতেই খুলে যায়। আয়াস কি হুমড়ি খেয়ে পড়ে, আরিয়ার উপরই পড়ে। আরিয়া দুকদম পিছিয়ে যায়, মুহূর্তে আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়। আয়াস আরিয়ার থেকে দুহাত দূরে দাঁড়িয়ে বলে, আপনি? আসলে আসলে আমাকে মিস্টার চৌধুরী আটকে রেখেছিল কাল, এসকে গ্রুপের সিইও।